তো যখন আমাদের এরকম একটা কোশ্চেন থাকবে যে ক্যালকুলেশন অফ অ্যাঙ্গেল, আমাদের এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে আর এখানে আছে মার্কস। এখন টোটাল হলো 1500 মার্কস। এইটাকে আমাদের পাই চার্টে যদি রূপান্তর করতে বলে তাহলে আমরা এটা কিভাবে করবো, এটাই হলো প্রশ্ন। তো যদি পাই চার্টে রূপান্তর করতে বলে তাহলে আমরা যেটা করব সেটা হলো, আমরা জানি পাই চার্ট একটা বৃত্তের মতো হয় এবং এই বৃত্তের কেন্দ্রে থাকে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি সমান আমরা 1500 নাম্বারের সমান ধরে নিব। ফুল 1500 নাম্বার মানে 360 ডিগ্রি। তাহলে 1500 নাম্বার যদি 360 ডিগ্রি হয়, 600 মার্ক মানে কত ডিগ্রি, তারপরে 450 মার্ক মানে কত ডিগ্রি, 300 মার্ক মানে কত ডিগ্রি, 150 মার্ক মানে কত ডিগ্রি। এইটা আমরা ডিগ্রিতে রূপান্তর করব মার্ক গুলো। এখন সেটা কিভাবে করে সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি। সেটা 600 নাম্বার ইকুয়াল টু, সরি 1500 নাম্বার, 1500 নাম্বার এইভাবে লিখবো, 1500 নাম্বার ইকুয়াল টু, 1500 নাম্বার ইকুয়াল টু 360 ডিগ্রি, ফুল 360 ডিগ্রি। তাহলে 1 নাম্বার সমান কত, 360 ভাগ 1500, এটা করব। আর আমরা কোনটা বের করবো, ধরো 600 মার্ক কত, তাহলে এর সাথে গুণ করব 600। 360 ভাগ 1500 মান দেওয়া হবে, তার সাথে 600 গুণ করে দিবে। গুণ করে দিলে আমরা পেয়ে যাব, দেখো পেয়ে যাব 144। তার মানে 600 নাম্বার মানে 144 ডিগ্রি। এইভাবে আমরা প্রত্যেকটা মার্কসের ডিগ্রিতে রূপান্তর করে নিব। নিয়ে আমরা এটাকে পাইসাটে বসাবো। তোমরা ছোটবেলায় চাঁদা দেখেছো, ওই চাঁদা দিয়ে এভাবে আমরা পয়সা টাকাইছি। এইভাবে যে কোনো একটাকে জিরো ধরবা, এই ধরো এই লাইনটাকে জিরো ধরলে এই এই জায়গাটা জিরো ধরবা, এই জায়গাটা জিরো দিবা, এই এই কোণাটা দিলে 144 দেখবা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত, এই পর্যন্ত আসলে এই সোজা এই এই কেন্দ্র পর্যন্ত দাগ দিয়ে দিবা। এটাই হলো 144 ডিগ্রি। আশা করি চাঁদা তোমাদের কাছে আছে, তোমরা এটা পারো। যদি না থাকে কারোর কাছ থেকে নিয়ে একবার ট্রাই করো, না পারলে আমাকে বলো। ওকে, এখন দেখো আমরা এইভাবে প্রত্যেকটা ডিগ্রি বের করে এই ডিগ্রি গুলো পাই চার্টে এঁকে দিব। গতদিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ অংশ পড়ব, সেটা হলো লেস দেন অজিব এবং মোর দেন অজিব। দেখো আমরা শুরু করি। সেটা হলো লেস দেন অজিব কাকে বলে। লেস দেন অজিব হলো শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা। নির্দেশক বিন্দু সমূহ যোগ করলে যে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা পাওয়া যায় তাকে লেস দেন অজিব রেখা বলে। আবার বলি, শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার বিপরীতে, মনে রাখবা উচ্চ সীমার বিপরীত এইটা, উচ্চ সীমা বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে উচ্চ সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা, এই নির্দেশক বিন্দু সমূহ যোগ করলে একটা রেখা হয়, সেই রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, ওই রেখাটাকে বলে লেস দেন অজিব রেখা। আমি একে দেখাচ্ছি, দেখো ধরো এটা একটা তোমার কোশ্চেন, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে না, এটা আমাদের তৈরি করে নিতে হয়। তো আমাদের কোশ্চেনে থাকবে একটা ক্লাস এবং একটা ফ্রিকোয়েন্সি, এই দুইটা দিয়ে একটা কোশ্চেন থাকবে। এই কোশ্চেনে আমরা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযোজিত গণসংখ্যা। এই যে কিউমুলেটিভ মানে ক্রমযোজিত, মানে ক্রমে ক্রমে যোগ করা, মানে একটার পর আর একটা যোগ করা, এটাকে বলে ক্রমযোজিত। ফ্রিকোয়েন্সি মানে এই যে ফ্রিকোয়েন্সি, এটা একটার পর একটা যোগ করা। সেটা কিভাবে করছে দেখো, এই প্রথম 2 দিয়েছে, এই 2 এর সাথে পরেরটা 15 যোগ করেছে 17 হয়েছে, আবার এই 17 এর সাথে এই 8 যোগ করে হয়েছে 25, এই 25 এর সাথে এই 8 যোগ করে হয়েছে 33, এই 33 এর সাথে এই 1 যোগ করে হয়েছে 34। এইভাবে একটার পর একটা যোগ করেছে, এই যোগ করাটাকে বলে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমে ক্রমে যোজন করা মানে যোগ করা। এবং মনে রাখো লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবসময় উপর থেকে নিচের দিকে বাড়তে বাড়তে যায়।
লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবসময় উপর থেকে নিচের দিকে বাড়তে বাড়তে যায়, এইটা। তো এখন আমাদের বলছে উচ্চ সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা। তো উচ্চ সীমা এই যে 10 থেকে 20, এই ক্লাসের উচ্চ সীমা কোনটা? 20। এর ক্রমযোজিত গণসংখ্যা কত? 2। আবার 20 থেকে 30 পর্যন্ত স্যার, কিছু শুনতে পাচ্ছি না তো। হ্যালো। আচ্ছা, দেখো আমি একটু চলে গেছিলাম, সরি ফর ইন্টারাপশন। সেটা হলো এই যে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা, যেটা উচ্চ সীমা এই যে 10 থেকে 20, এই ক্লাসের উচ্চ সীমা কত? উচ্চ সীমা হলো 20। তাহলে 20 এর সাথে ক্রমযোজিত গণসংখ্যা কত? 2। ক্রমযোজিত গণসংখ্যা কত? 2। আবার তুমি যদি এই ক্লাসটা দেখো 20 থেকে 30, তাহলে এর উচ্চ সীমা কত? 30। এর ক্রমযোজিত গণসংখ্যা কত? ওই ক্লাসের 17। আবার এই 40 উচ্চ সীমা, এর ক্রমযোজিত গণসংখ্যা কত? 25। এই 50 এর ক্রমযোজিত গণসংখ্যা 33। এই 60 উচ্চ সীমা, এর ক্রমযোজিত গণসংখ্যা 34। এই যে উচ্চ সীমার বিপরীতে যে ক্রমযোজিত গণসংখ্যা, এইগুলোকে নির্দেশ করে একটা রেখা আঁকা যায়। সেই রেখাটা আঁকলে সেটা বাম থেকে দিকে ঊর্ধ্বগামী হবে। ওই রেখাটাকে বলা হয় লেস দ্যান অজিব। সেই রেখাটাকে বলা হয় লেস দ্যান অজিব রেখা। দেখো আমি তোমাদের এটা দেখাচ্ছি, একটা চিত্র দিয়ে দেখালে ক্লিয়ার হবে। এই দেখ, একটু খেয়াল করো, সবসময় ওয়াই অক্ষ বরাবর হয় ফ্রিকোয়েন্সি, আর এক্স অক্ষ বরাবর হয় ভ্যারিয়েবল। এখানে ভ্যারিয়েবল কোনটা? এখানে ভ্যারিয়েবল দেখো, এই যে ক্লাস দেওয়া আছে, এই যে ক্লাস, এটা হলো ভ্যারিয়েবল, আর এই যে ফ্রিকোয়েন্সি, এটা হলো ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি সবসময় ওয়াই অক্ষ বরাবর হয়। ফ্রিকোয়েন্সির মধ্যে সর্বোচ্চ কত আছে দেখো তো, আমাদের সর্বোচ্চ মানে যোগফল কত? যোগফল হলো 34। তাহলে আমাদের 34 এখানে থাকতে হবে। তাই আমরা এই 35 এবং 40 পর্যন্ত নিয়েছি। আর দেখো ফ্রিকোয়েন্সি আছে কত? ফ্রিকোয়েন্সি আছে আমাদের, আমাদের ভ্যারিয়েবল আছে কত? 60 পর্যন্ত, সর্বোচ্চ আছে 60 পর্যন্ত। তাই আমরা 0 থেকে 60 পর্যন্ত নিব, আমরা একটু বেশি নিয়েছি 70 পর্যন্ত। এখন আমরা দেখো এই 20 এর বিপরীতে আমরা পয়েন্ট কাউন্ট করব কত? 2। তাহলে এই যে ভ্যারিয়েবলের মধ্যে 20 কোথায়? ভ্যারিয়েবলের মধ্যে 20 হলো এই, এখানে আমরা নিব 2 এর সোজা। এই যে 2 এর সোজা নিয়ে এই যে এই দেখো এই বিন্দুটা এঁকেছি আমরা 2 এর সোজা। আচ্ছা, এরপর দেখো আমরা এই যে 30 এর বিপরীতে নিয়েছি 17। এই যে 30 এর বিপরীতে নিয়েছি এই যে 17। দেখো 15 থেকে একটু উপরে এই যে এই বিন্দুটা, এটা হলো 17। ঠিক একই ভাবে আমরা দেখো 40 এর বিপরীতে নিয়েছি, 40 এর বিপরীতে কত হবে? 25।
এই দেখো 25-এর সোজা যে বিন্দুটা নিয়েছি এইটা 25, এই বিন্দুগুলো আগে আঁকাবো। 50-এর বিপরীতে নিয়েছি দেখো 33, 60-এর বিপরীতে নিয়েছি 34, নিয়ে আমরা ওই বিন্দুগুলো দেখো একটা স্কেল দিয়ে যোগ করে দিয়েছি। যোগ করে যে রেখাটা হয়েছে এই রেখাটার নাম হলো লেস দেন অজীব রেখা। যে রেখাটা হয়েছে এই রেখাটার নাম হলো লেস দেন অজীব রেখা। দেখো তো তোমরা এটা বুঝেছো কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো তো একটু। একটু প্রশ্ন করো, যদি তোমাদের প্রশ্ন থাকে একটু বলো। ওকে, এরপর দেখ। হ্যাঁ বলো। আমার কি কোশ্চেন ছিল, এই যে আমরা বলো। টুটা কিভাবে পাইছি, এই যে লেস দ্যান কমিউনিটি ফ্রিকোয়েন্সি, ওইখানে ওই টুটা কিভাবে পেলাম? প্রথম আছে 2, প্রথম আছে 2, এটা তো কারোর সাথে যোগ হচ্ছে না, তাই এই 2টা সরাসরি বসাইছি। এরপরে এই 2টার সাথে এই 15 যোগ করে হয়েছে 17, বুঝছো? প্রথমটা কার জি সাথে স্যার, যোগ করবো, এই জন্য প্রথমটা সরাসরি বসাই দিই এই। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এরপর দেখো আমরা যদি মোর দেন অজীব করি, মোর দেন অজীব করি, তাহলে মোর দেন অজীবটা কিভাবে আমরা করতে পারি? মোর দেন অজীব, তো মোর দেন অজীবটা হলো এরকম যে দেখো মোর দেন অজীবটা হলো শ্রেণী ব্যবধানের নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা। একটু খেয়াল করো, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমার বিপরীতে, আগে যখন লেস দেন অজীব ছিল তখন উচ্চ সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা, আর এবার হলো নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহ যোগ করলে যে বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা হয় তাকে বলে মোর দেন অজীব। এখন দেখো আমি যদি একটা অঙ্ক দেখাই তাহলে সুবিধা হবে। এই অঙ্কের এই মোর দেন অজীব এই অংশটা তোমাদের দেওয়া থাকবে না, এই অংশটা তোমাদের দেওয়া থাকবে না, তোমাদের এই ক্লাস দেওয়া থাকবে আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তো ধরো তোমাদের ক্লাস এটা, ফ্রিকোয়েন্সি এটা। এখন যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে এই ফ্রিকোয়েন্সি গুলো মনে রেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করলে আমাদের ক্রমে ক্রমে যোগ করতে হবে, কিন্তু মোর দেন ফ্রিকোয়েন্সি, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবসময় নিচ থেকে উপরের দিকে যোগ হতে হতে যাবে। যেমন লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল উপর থেকে নিচের দিকে যোগ হবে, ওখানে খেলা করো, ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখো, সেটা হলো লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল উপর থেকে নিচের দিকে যোগ হওয়া, তোমাদের মনে আছে একটু আগেই করলাম, কিন্তু মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মনে রেখো নিচ থেকে উপরের দিকে যোগ হতে হতে যাবে এইটা। এখন সেটা কেমন, এই দেখো এই নিচে আছে 5, এই 5 বসিয়ে দিয়েছি, এই 5-এর সাথে এই 5 যোগ করে হয়েছে 10, এই 10-এর সাথে এই 5 যোগ করে হয়েছে 15, এই 15-এর সাথে এই 10 যোগ করে হয়েছে 25, 25-এর সাথে 15 যোগ করে হয়েছে 40, এভাবে নিচের থেকে যোগ হতে হতে উপরে গেছে। এটা হলো মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে নিয়মটা হলো এই যে আমি একটু আগেই বললাম, সেটা হলো নিম্ন সীমার বিপরীতে। মানে ধরো এই যে 60, এই 60টা আমরা আঁকাবো কোথায়, এই 0.5 এর এখানে, উচ্চ সীমা নিব না, নিম্ন সীমা। এই 55টা আঁকাবো কোথায়, এই যে 10.5 এর এখানে। এই 50টা নিব কোথায়, এই যে 20.5 এর এখানে। অর্থাৎ নিম্ন সীমার সাথে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে একটা চিত্র আঁকবো। তো দেখো চিত্রটা এরকম, একটু খেয়াল করো, সেটা হলো এই চিত্রটা এরকম। এই দেখো 60-এর বিপরীত আমরা এই 0.05, এটা তো হলো ক্লাস, এই যে ক্লাসটা এইদিকে এক্স অক্ষ বরাবর, আর এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই ওয়াই অক্ষ বরাবর। ফ্রিকোয়েন্সির মধ্যে সর্বোচ্চ কত বা যোগ করে কত হলো, দেখো ফ্রিকোয়েন্সিটা যোগ করে হয়েছে 60, তার মানে অবশ্যই এই ফ্রিকোয়েন্সির মধ্যে 60 থাকতেই হবে।
আর আমাদের ভ্যারিয়েবলের মধ্যে ক্লাসের মধ্যে সর্বোচ্চ আছে 80.5, তার মানে 80.5 পর্যন্ত থাকতে হবে। তো সেটা আছে। এখন আমরা এই 0.5 এর বিপরীতে নিয়েছি 60, এই যে 0.5 দেখো এইটা, এর বিপরীতে নিয়েছি 60, এই যে 60 এর সোজা দেখো এই বিন্দুটা নিয়েছি, এই যে এই বিন্দুটা নিয়ে, আচ্ছা এরপরে আমরা এই যে 10.5 এর বিপরীতে নেব 55, এই যে 10.5 এইটা 55 আর 60 এর মাঝখানে এইটা, এই যে বিন্দুটা নিয়েছি এটা হলো 55 সোজা নিয়েছি। এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দু নিব। এই যে দেখো 50.5 এর বিপরীতে নিয়েছে 15, 50.5 এর বিপরীতে এই 20 আর 10 এর মাঝখানে এই যে এইটা 15। এইভাবে আমরা বিন্দুগুলো আগে নিয়ে নিব, নিয়ে আমরা একটা রেখা আঁকবো। এটা অবশ্যই আমরা স্কেলে আঁকবো। এইটা যে রেখাটা হয় সেই রেখাটার নাম হলো মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যে রেখাটা হয় সেই রেখাটার নাম মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমরা কি বুঝেছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো তো। জি স্যার, বুঝছি। সবাই বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এগুলো তো আগে করানো হয়েছিল, এগুলো আল্লাহর রহমতে ক্লিয়ার আছে সবই। ওকে, ভেরি গুড। তাহলে আমি পরবর্তী অংশে গেলাম। এখন তোমাদের একটা কোশ্চেন দিয়ে বলবে কি যে মোর দ্যান এবং লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করো। একটা যে কোনো একটা কোশ্চেন দিয়ে বলবে মোর দ্যান এবং লেস দ্যান ফ্রিকোয়েন্সি একই চিত্রে আঁকাও। তো একই চিত্রে নিশ্চয় আঁকাতে পারবা, এটা তো কোনো ব্যাপারই না। তো এই যে ধরো এইটা হলো মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই দুইটা ওয়াজিব রেখা বা ফ্রিকোয়েন্সি রেখা যে বিন্দুতে ছেদ করবে, এই যে এই বিন্দুতে দেখো ছেদ করেছে, এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটা হলো মিডিয়ান। এবং এই রেখা এই যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে এই যে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকবা, একে এই যে এক্স অক্ষের উপর যেটা ছেদ করবে ওইটা হলো মিডিয়ান, ওইটা হলো মিডিয়ান। আমার মনে হয় তোমরা বুঝেছো, বুঝেছো? স্যার ওকে, এখন তোমাদের প্রশ্ন দিয়ে বলবে যে লেস দেন অজিবাকো, মোর দেন অজিবাকো, এবং সেখান থেকে ওই চিত্র থেকে মিডিয়ান বের করো। আমরা পারবো। এরপরে বলবে সেটা সূত্রের সাহায্যে প্রমাণ করো। তার মানে মিডিয়ানের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের জানতে হবে। তো আমি এই ক্লাসে সূত্রটা শুধু দেখাই দিব, কিন্তু আমি পড়াবো না, কারণ এটা হলো সেকেন্ড চ্যাপ্টারের এই সেই মিডিয়ানের সূত্র। এই মিডিয়ানের সূত্র দিয়ে আমরা প্রমাণ করে দিব যে হ্যাঁ আমাদের চিত্রে যে মিডিয়ান দেখিয়েছে আমাদের অ্যাকচুয়াল মিডিয়ান ওইটাই, এটা প্রমাণ করে দিব। তো এটা শিখতে গেলে আমাদের পরের চ্যাপ্টারে যেতে হবে, পরের চ্যাপ্টারে আমরা ক্লিয়ার শিখবো। এটা হলো আমাদের সেকেন্ড ক্লাস শেষ, এরপরে আমরা থার্ড ক্লাস শুরু করবো। দেখ আজকে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্লাস শেষ হয়ে যাবে। তো দেখো আমরা মেইন মিডিয়ান, মোড এগুলো সব শিখেছি। ফার্স্ট কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এগুলো আমাদের দরকার নাই। ওকে, আমাদের দুইটা জিনিস বাকি আছে আজকে এই চ্যাপ্টারের, মোট দুইটা জিনিস বাকি আছে। একটা হলো বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এইটা, আর একটা হলো লিভ এন্ড স্টিম ডায়াগ্রাম। তো বাইভেরিয়েট মানে কি আগে অর্থ করি। বাই মানে দুই, মনে রেখো। বাই মানে দুই, আর ভেরিয়েট মানে ভেরিয়েবল। দুইটা ভেরিয়েবল যদি থাকে তাহলে তার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কেমন হয়। এতক্ষণ আমরা একটা ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি, বা পৃথিবীতে ম্যাক্সিমাম অঙ্ক 95% অঙ্ক একটা ভেরিয়েবলের অঙ্ক, কিন্তু দুইটা ভেরিয়েবলেরও কিছু অঙ্ক আছে। তো আমি একটা অঙ্ক করাই দিচ্ছি, তোমাদের পরীক্ষা হলে এই একটা অঙ্কই আসবে। বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখো, বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এরকম যে ধরো এরকম তোমাদের একটা কোশ্চেন দেওয়া থাকবে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। এক্স এর মান যখন 32, ওয়াই এর মান 75, এক্স এর মান যখন 15, ওয়াই এর মান 48। এইভাবে দেখো দেওয়া আছে কয়টা মান, এক্স এর মান দেওয়া আছে 3, 3, 6, 9, 12, 13টা। এক্স এর মানও 13টা, ওয়াই এর মানও 13টা। এইটা দিয়ে আমাদের বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে। অর্থাৎ
দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, এক্স ও ভেরিয়েবল, ওয়াই ও ভেরিয়েবল। এখন এই দুইটা ভেরিয়েবল দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখাতে হবে। তো আমি আঁকায় দেখাচ্ছি। এই হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা কিভাবে হলো তাও আবার একটু ব্যাখ্যা দিই। সেটা হলো, দেখো এক্স এর মান যদি আমরা ধরি, তো এক্স এর এই যে মানগুলো আছে, সবচেয়ে বড় মান কোনটা বলো তো? দেখে বলো তো সবচেয়ে বড় মান কোনটা? 62, তাই না? স্যার 62। আর সবচেয়ে ছোট মান জি, স্যার। কোনটা দেখো তো? সবচেয়ে ছোট মান 15। তাহলে 15 থেকে 62, এইটার জন্য এক্স এর যে ক্লাস করব সেটাতে কভার করে। এক্স এর যে ক্লাস করব সেখানে যেন 15 এবং 62 দুইটাই কভার করে। তো দেখো এই যে এক্স টা আমরা নিচে ধরেছি আর ওয়াইটা আমরা এই উপরে ধরেছি, এবং কালারও দিয়েছি। এক্স এর কালার দেখো সাদা, এর ক্লাসগুলোর কালার সব সাদা। ওয়াই এর কালার ইয়েলো, এর ক্লাসগুলোর কালারও ইয়েলো, মানে বোঝার স্বার্থে করেছি। তোমরা তো খাতা এইভাবে বিভিন্ন কালার দিয়ে করতে পারবে না। তো এক্স, তাহলে এক্স সর্বনিম্ন কত? 15 আর সর্বোচ্চ 62। তাই দেখো 15 করতে গেলে, তাই আমরা ক্লাস নিয়েছি 10 থেকে 20, যাতে 15 কভার করে, এবং 62 কভার করে, তাই আমরা শেষে নিয়েছি 70 পর্যন্ত, 60 থেকে 70। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ক্লাস নিয়েছি, 6টা ক্লাস নিয়েছি। এখন আমরা ওয়াই এর দেখি, ওয়াই এর সর্বোচ্চ ভ্যালু কত দেখো তো? ওয়াই এর সর্বোচ্চ ভ্যালু কত? 92। আচ্ছা, আর সর্বনিম্ন ভ্যালু কত? 40। সর্বনিম্ন ভ্যালু 40। তাহলে 40ও কভার করে, 92ও কভার করে, এরকম আমরা একটা ক্লাস নেব। এই দেখো 40 থেকে শুরু করছি, 92 মানে কি 100 পর্যন্ত গিয়ে শেষ করছি। কারণ 40 নিলে তো 40 কভার করেই, এই জন্য 40 থেকে নিয়েছি। ওকে, এখন এই জাস্ট এইটা আর এইটা, এই ক্লাসগুলো লিখে এই এর ভেতরের অংশটুকু এখন করব, এর ভেতরের অংশটুকু এখন করব। এখন কথা হলো, প্রথম এক্স আর ওয়াই এর এই মানটা নিব। বলো, এক্স এর মান যখন 32, ওয়াই এর মান তখন কত? 75। তাহলে এক্স এর মান 32 হবে। এই যে এক্স এর ঘর তো এইগুলা, তাহলে 32 হবে কোন ঘরে বলো তো? এই ঘরে হবে না, এই ঘরে হবে না, তাহলে 30 থেকে এই 30 থেকে 40 এই ঘরেই হবে, এই ঘরেই হবে, তাই না? এই যে 30 থেকে 40 এই ঘরে হবে, এই যে এর মধ্যেই হবে। কিন্তু এক্স এর মান যখন 32, তখন ওয়াই এর মান কত? 75। তাহলে ওয়াই এর মান কোন ঘরে হবে দেখো তো? ওয়াই এর মান এই ঘরে হবে না, এই ঘরে হবে না, এই ঘরে হবে না, এই ঘরে হবে, এই ঘরে হবে। 75টা এই ঘরে। তাহলে এই এর সোজা দাগ দিয়ে দিব, দিয়ে ওই দুইটা যে ঘরে মিলবে, ওই দুইটা যে ঘরে মিলবে সেই ঘরে একটা, এই যে লাল কালি দিয়ে দাগ দেওয়া, এটাকে বলে ট্যালি করা। এরকম একটা ট্যালি করব, মানে একটা দাগ দিয়ে দিব, এরকম একটা দাগ দিয়ে দিব, লম্বা একটা দাগ দিয়ে দিব। বুঝছো? এখানে যেমন এই লাল দাগ দিয়েছি, দেখো এই যে লাল দাগ দিয়েছি, এরকম একটা দাগ দিয়ে দিব। ঠিক আছে? ওই ব্র্যাকেটে 1 ওটা লিখবো না এখন, ওটা একদম শেষে লিখবো। হ্যাঁ বলো। উচ্চ আর নিম্ন এটা আরেকবার একটু বলবেন? মানে এই এক্স এর মধ্যে যতগুলো মান আছে, হাইয়েস্ট মান এবং লোয়েস্ট মান যেন আমাদের এই ক্লাসের মধ্যে থাকে, এই জন্য হাইয়েস্ট মানের চেয়ে বেশি হবে আর লোয়েস্ট মানের চেয়ে কম হবে। তা হাইয়েস্ট মান কত? 62, আর লোয়েস্ট মান কত? 15। তাহলে 15 যদি থাকতে চায়, তাহলে আমরা 10 থেকে শুরু করতে পারি, 10 থেকে শুরু করলে 15 থাকবে। আর 62 যদি রাখতে চাই, তাহলে 70 পর্যন্ত রাখবো। স্যার এটা বুঝতে পারছি, আপনি মানে এক্স আর ওয়াই যেভাবে পাতালেন আর কি, সেইভাবে সেটাই একটু আচ্ছা, আরেকবার বুঝালেন। এখন দেখো এক্স এর মান যখন 32, ওয়াই এর মান তখন কত? 75। ওই দুইটা মিলে এক ঘরে যাবে। তাহলে এক্স এর 32 দেখো তো, এর মধ্যে 32টা কোন ঘরে যায়? এই যে 30 থেকে 40 এই ঘরে যাবে। তাহলে এর সোজা এই যে কোনো একটা ঘরে যাবে, এই পর্যন্ত। আর ওয়াই এর মান 32 এর ক্ষেত্রে কত? 75। তাহলে 75 ভ্যালুটা কোথায় যাবে? এই যে এই ঘরে যাবে, মানে এই ঘরের যে কোনো একটা ঘরে যাবে। তাহলে এই দুইটা রেখা যে কিভাবে যাবে? মানে যে একটা হলো 40 আর একটা যাবে 70 থেকে 80 মধ্যে। হ্যাঁ, এক্স এর জন্য যে ভ্যালু, ওর সোজা ওয়াই এর জন্য যে ভ্যালু, এই দুইটা ভ্যালুর জন্য একটা ঘর আছে।
কোথাও না কোথাও আছে। এক্স এর 32 এর জন্য এই ঘর, আর ওয়াই এর 75 এর জন্য এই ঘর, এই দুইটা ঘর যে ঘরে মিলিত হবে ওই ঘরে আমরা একটা দাগ দিয়ে দিব। ওই যে লাল কালি দিয়ে একটা ট্যালি করেছি, ওই রকম একটা, এই যে ট্যালি করেছি লাল কালি দিয়ে, এরকম একটা ট্যালি করে দিব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইবার দেখো পরেরটা, এক্স এর মান 15, তখন ওয়াই এর মান 48। এক্স এর মান 15 মানে কি? নিশ্চয়ই এই ঘরে আছে। আর ওয়াই এর মান 48 মানে কোন ঘরে? নিশ্চয়ই এই ঘরে আছে। তাহলে এই দুইটার মিলিত ঘর কোনটা? এইটা। এইখানে একটা ট্যালি করে দিব। এই দেখো লাল কালি দিয়ে ট্যালি করেছি। বুঝতে পারছো? কথা বলো। জি স্যার। এইবার এক্স এর জন্য 21, ওয়াই এর জন্য 54। তাহলে এক্স এর জন্য 21 কোন ঘরে? দেখো এই ঘরে। আর ওয়াই এর জন্য 54 কোন ঘরে? এই ঘরে। এই দুইটার মিলিত ঘর হলো এইটা। এখানে একটা ট্যালি করে দিব। অর্থাৎ মিলিত ঘরগুলোতে একটা করে ট্যালি করব। এইভাবে তোমরা ট্যালি করতে পারবা কিনা তাই বলো। এখন কোন ঘরে একটা ট্যালি হয়েছে, ট্যালি করার শেষে দেখবো কোন ঘরে একটা ট্যালি হয়েছে, হলে সেখানে আমরা ব্র্যাকেটে 1 লিখবো। যদি কোন ঘরে দেখি যে দুইটা ট্যালি হয়েছে, সেখানে ব্র্যাকেটে 2 লিখবো। স্যার একটা এভাবেই কথা আমরা- বলছিলাম, হ্যাঁ বলো। বলতেছি কি এই যে মানে কালারফুল, এই সাদা আবার হচ্ছে এই কালার, গোলাপি কালার, মানে এই দুইটা কি এই জন্য ট্যালি কি এই হিসেবে বসবে নাকি ওরকম? না, তোমরা সব কালো কালার দিয়ে করবা, আমি তো এমনি বোঝানোর স্বার্থে বিভিন্ন কালার ইউজ করছি। না ওই যে 10 আর 20 গোল মানে ট্যালি একটা বসতেছে, আবার 40 আর 50 করে, এই জন্য মানে বুঝতে একটু ইউজ আচ্ছা, তাহলে হয়ে বুঝাই দিই, দেখো। হ্যাঁ ঠিক আছে, ওইটা কেন হবে তাও বলছি। ধরো এই যে এখানে এই দুইটা হলো কেন, তাই তো প্রশ্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, এক্স এর মান একটুখানি দেখো, বুঝবা। জাস্ট এক্স এর দুইটা মান দেখাচ্ছি। একটা হলো এই যে 47 আর 74, এইটা দেখো তো কোথায়। এক্স এর মান হলো এই যে 47 মানে 40 থেকে 50 এই ঘরে হবে। আর ওয়াই এর মান 74 মানে কি? এই যে 80 থেকে 70 থেকে 80 এই ঘরে হবে। তাহলে এই জন্য একটা ট্যালি করব, এই মানের জন্য একটা ট্যালি করব। হ্যাঁ, এইবার আরেকটা আছে দেখো, এই এক্স এর মান 40, ওয়াই এর মান 73। তাহলে এটা কোন ঘরে যাবে? এটাও এই ঘরে যাবে, 40 থেকে 50। আর ওয়াই এর মান 73 মানে কি? এই ঘরে যাবে। তাহলে এখানে একটা ট্যালি তো একটু আগে করেছি, তাহলে আবার আরেকটা মানের জন্য আরেকটা ট্যালি করব। দুইটা ট্যালি করছে, তো যেখানে দুইটা ট্যালি সেখানে অবশ্যই ব্র্যাকেটে লিখবো কত? মানে দুই ঘর অনুযায়ী ওই আমরা ওই ট্যালিটা বসাচ্ছি, তাই? রাইট। এখানে মূলত যত ঘর, এমন না যে এখানে একটা ঘরে 5টা ট্যালিও হতে পারে, যদি আমাদের এই ঘরটাই কয়। ও, এবার বুঝতে পেরেছি। যে কয়টা মানে ট্যালি হবে সেগুলো আমরা মিলাই ব্র্যাকেটে আমরা লিখে ট্যালি দিব। অনুযায়ী সাজাচ্ছি। হ্যাঁ, এইবার তুমি এই ঘরে যোগ করবা, যোগ করে এই যে টোটাল দেখো, টোটাল কত? এই ঘরে একটাই আছে, তাহলে এখানে একটা 1। জায়গায় সেখানে একটা, হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। এই ঘরে দেখো কয়টা আছে? দুইটা আছে, দুইটা তাহলে আছে। 2। হুম। এই ঘরে বলো কয়টা আছে? দুইটা আছে, তাহলে 2 টোটাল। এই ঘরে কয়টা এটা আছে তিনটা আছে। টোটাল? এই ঘরে তিনটা। 3টা আছে। আচ্ছা, এই ঘরে কয়টা আছে টোটাল? 4টা। 4টা, তাই ওই টোটালে 4। এই ঘরে টোটাল একটা আছে, তাই 1। এরপরে এই টোটাল এইগুলো যোগ করলে কত হবে? অবশ্যই 13 হবে, কারণ এখানে 13টি তথ্য আছে। এখানে 13টি তথ্য আছে। আর একটা কোশ্চেন হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক একইভাবে কোশ্চেনটা একটু পরে নিচ্ছি। একইভাবে এই দুইটা দেখো, এখানে যোগ করলে এই টোটাল হবে, এটা এইগুলো যোগ করলে টোটাল হবে এখানে, কারণ এটা হলো টোটালের ঘর। মানে হরাইজন্টাল এবং ভার্টিকালে দুইটাই টোটালের ঘর থাকবে। আর এই ঘর যোগ করলে এটা টোটাল, এই ঘর যোগ করলে এটা টোটাল, এই ঘর যোগ করলে এটা টোটাল, এই ঘর যোগ করলে এটা টোটাল। এই সকল টোটাল গুলো তুমি যোগ করে দিলে এই 13ই হবে। হ্যাঁ বলো, এবার কার কি কোশ্চেন বলো। মান একই, টোটাল একসাথে 13 হবে, মানে একই উত্তর হবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, জুবাইর একই উত্তর হবে। কে? ইমরান বলো কি কোশ্চেন। স্যার, একটা সেলের ভিতরে যদি 5টা ট্যালি হয় সেক্ষেত্রে কি 5 নাম্বারটা দিয়ে কেটে দেবো? হ্যাঁ হ্যাঁ, রাইট। ধরো এই একটা ট্যালি, দুইটা ট্যালি, তিনটা ট্যালি, চারটা ট্যালি, তখন ট্যালি করতে হয় এই উপরের থেকে নিচের দিকে আস্তে আস্তে কেটে যায়।
এটা উপরের থেকে ডান পাশে নিচের দিকে এটা কেটে যায়, এটা হলো একটা দাগ দিয়ে উপরে একটা দাগ দিয়ে কেটে দিয়ে 5টা বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো 5টা ভ্যালু। ওকে, এটা কি বুঝেছো? এই একটাই কোশ্চেন তোমাদের আসলে এই একটাই আসবে, আর কোনো অঙ্ক আসবে না। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিক করব। এই চ্যাপ্টারের লাস্ট টপিক করব, সেটা হলো স্টিম এন্ড লিড ডায়াগ্রাম। স্টিম এন্ড লিড ডায়াগ্রাম। দেখো, স্টিম এন্ড লিড ডায়াগ্রাম হলো, স্টিম কি আর লিড কি এটা আমাদের আগে একটু জানতে হবে। লিফ মানে পাতা, এটা তোমরা জানো, এটা মনে হয় আমার বলার দরকার নেই। লিফ মানে পাতা, এই যে একটা পাতা, এই পাতার স্ট্রাকচার এখানে দেখানো হচ্ছে। আর স্টিম মানে হলো এই যে পাতার গোড়ার অংশ, এই যে গোড়া, এই যে এটা হলো স্টিম। তো এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, আগে এই গোড়া হয় না আগে পাতা হয়, কোনটা হয় আগে? গোড়া হয় আগে স্যার। গোড়া হয়। আচ্ছা, ভেরি গুড। গোড়া না হলে তো আর পাতা হতে পারে না। তাহলে আগে যাবে গোড়া, পরে যাবে পাতা, মানে আগে যাবে স্টিম, পরে যাবে লিভ। তো দেখো, আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো এখানে যে আহ এগুলো আছে, উদাহরণগুলো আছে, ধরো এখানে আছে 15, 16, 21, 23, 26, 26, 30, 32 এরকম উদাহরণ আছে, তাই না? এখন 41, আমি যদি 32টা নিই, তাহলে দেখো 32-এর 3টা হলো স্টিম, কারণ 3টা আগে, 3 হলো স্টিম, আর লিভ হলো 2, কারণ 2টা পরে, মানে আগেরটা স্টিম, পরেরটা লিভ। বুঝতে পারছো? এখন যদি বলি স্যার, 16, হবে। এখন বলো তো 16-র লিভ কোনটা, স্টিম কোনটা? স্যার লিপ স্যার হচ্ছে আর লিপ স্টিম হচ্ছে হচ্ছে এক, 6। আর স্টিম হলো 6। স্টিম হলো 1, প্রথমটা আগেরটা স্টিম, সবসময় মনে রাখবা স্টিম আগে পরে লিভ। তাহলে আগে হলো 1, একটা হলো স্টিম স্টিম, আর লিপ হচ্ছে আর 6। লিভ হলো 6। ওকে, বুঝেছো সবাই? জি স্যার। জি ওকে, এইবার এই লাইনটা আমি একটু পড়ে অর্থ করে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো যে স্টিম ইজ অন দ্য লেফট ডিসপ্লে, মানে বাম পাশের ডিসপ্লে, বাম পাশে যেটা থাকে সেটা স্টিম। দ্য ফার্স্ট ডিজিট অর ডিজিটস, মানে একটা প্রথম ডিজিট অথবা কয়েকটা ডিজিট, ডিজিটস মানে কয়েকটা ডিজিট, তার মানে স্টিম একটা হবে এমন নয়, অনেকগুলো হতে পারে। The leaf is on the right and displays the last digit. Leaf হবে সবসময় last digit, একটাই digit. For example, 543, 543 যদি হয় তাহলে S54 হলো স্টিম, আর লিফ হলো এই 3, কারণ লিফ একটা হবে, স্টিম 2টা হতে পারে। 3 অঙ্কের হলে তো আমরা ঝামেলায় পড়ে যাবো। 3 অঙ্কের যদি হয় তাহলে কোনটা লিফ কোনটা স্টিম আমরা কিভাবে নিব, সেইটাই বোঝানোর জন্য এটা বলছি। স্টিম একাধিক হতে পারে, কিন্তু লিভ অবশ্যই শুধু লাস্ট ডিজিট। তাহলে লিভ হলো 3, স্টিম হলো 54। যদি 548 হয় তাহলে স্টিম হলো 54। দেখো, তাহলে আমরা মনে হয় এটা বুঝেছি। সেটা হলো স্টিম একাধিক হতে পারে, কিন্তু লিভ কখনো একাধিক হতে পারে না। লিভ অলওয়েজ লাস্ট ডিজিট, লিভ অলওয়েজ লাস্ট ডিজিট, কিন্তু স্টিম শুধুমাত্র একাধিক ডিজিট হতে পারে। স্টিম প্রথমে একাধিক ডিজিট হতে পারে, কিন্তু লিভ অবশ্যই লাস্ট ডিজিট। যেমন আমি যদি এখানে তোমাদের দেখাই যে আচ্ছা, আমি আগেরটাই আবার দেখাই। সেটা হলো, ধরো এরকম হলো যে 125, তাহলে কোনটা স্টিম? স্টিম হলো 12, আর লিভ হলো 5। আমাকে কেউ একজন বলো তো, 1250 যদি হয় তাহলে স্টিম কোনটা, লিভ কোনটা? কেউ বলো তো। 125 স্টিম আর হচ্ছে 0 হলো লিপ। ভেরি গুড,
125 হলো স্টিম আর 0 হলো লিভ। এই তো তোমরা পেরে গেছো। এইটাই হলো অঙ্ক, অর্থাৎ এটা দেখাতে হয়, ছক করে দেখাতে হয় কোনটা লিভ কোনটা স্টিম, এইটুকু করলেই হয়ে যায়। শুধু কোনটা লিভ আর কোনটা স্টিম এটা দেখালেই কমপ্লিট। এখন দেখো আমরা এইখানে একটু দেখি, সেটা হলো এখানে দেখো কিছু দেওয়া আছে, যেমন এখানে এই যে 15, তাহলে 15-র 1 হলো স্টিম আর 5 হলো লিভ। এই 27-এর 1 হলো 2 হলো স্টিম, 7 হলো লিভ। কিন্তু এর পাশে শুধু 8 আছে, তাহলে এটা আমরা কি করব? 8-এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 08। যদি 1 অঙ্ক থাকে তাহলে আগে আমরা 0 দিয়ে লিখতে পারি, তাহলে 0টা হলো স্টিম আর লিভ হলো 8। এটা এখানে এই দেখো, এই যে 0 দেখো, 0 কে স্টিম করেছে আর এই যে 8 কে লিভ করেছে। আবার এই যে শুধু 7 আছে, 7-এর জন্য এই 7টা লিভ করেছে আর স্টিম করেছে 0। আমার মনে হয় তোমরা বুঝেছো। তোমাদের কোনো স্যার কোশ্চেন আমাদের আছে? শখটা কেমন হবে? জি স্যার, আমাদের শখটা তাহলে আমরা কিভাবে আঁকাবো স্যার? তোমাদের প্রশ্ন, এই যে প্রশ্নটাই এই হলো প্রশ্ন। এবার বলবে স্টিম এবং লিভ বের করো, ফাইন্ড আউট স্টিম এন্ড লিভ। তখন তোমরা এই যে বাম পাশে যে ছকটা আছে এরকম ছক করবা, ছক করে এর পাশে এস দেওয়া, এটা তোমরা লিখবা, ফুল নামটা স্টিম লিখবা, আর এখানে এল দেওয়া তোমরা লিখবা লিভ। লিখে এখানে 0 দিবা। 0 দিয়ে 1 অঙ্ক যেগুলো আছে, যেমন 7 আছে, আমি একটু ইয়েলো কালার দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ধরো 1 অঙ্ক আছে কত, 8 এবং 7, 8 এবং 7, তাহলে তোমরা 0 দিবা স্টিম আর 7 এবং 8 এটা সিরিয়ালি দিবা, মানে ছোটটা আগে বড়টা পরে। এই এরপরে 1 আছে কতগুলো স্টিমে, দেখো 15-র একটা 1 হবে স্টিম, 17-র হবে, 13-র হবে, এই 13-র হবে, আর নাই। তাহলে 1 হবে স্টিম আর লিভ হবে কত, 3 হবে 2 বার, তারপর একটা 5 হবে, তারপর একটা 7 হবে। এই যে 3 হবে 2 বার, 5 হবে, 7 হবে। তারপর দেখবো আমরা 2 স্টিম হয় কোনগুলো, 2 স্টিম হয় 27, 22, 24, 25, এই আর হয় 28। তাহলে আগে 2 দিব এখানে, এরপরে দেখো সিরিয়ালি দিব, প্রথম 2 আছে, তারপরে 4 আছে, 5 আছে, 7 আছে, 8 আছে। এই 2 আছে, 4 আছে, 5 আছে, 7 আছে, 8 আছে। এইভাবে আমরা লিভ গুলো বসাবো। দেখো তো তোমরা বুঝেছো কিনা। জি স্যার। এরকম এরকম একটা ছক করে দিলেই হয়ে যাবে। বুঝেছো সবাই? স্যার এই পিকটা কেমন যেন সরে গেছে, একদম মানে অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে। তোমার মোবাইলের সমস্যা তো আছে, তাহলে তোমার মোবাইলের সমস্যা, না হলে আমার তো সমস্যা হলে আমার আরেকটা ডিভাইস চলছে, ওখানেও তো সরে যেত। আচ্ছা তোমরা কি বুঝেছো আগে বলো। স্যার বুঝতে পারছি, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে 7 আর এই যে একক সংখ্যা যদি না থাকে তাহলে কি আমরা ওই আপনার স্টিমের এখানে 0 ধরবো নাকি ধরবো না? যদি তোমার এখানে সিঙ্গেল ডিজিট থাকে তাহলে 0-র ঘর ধরবা, সিঙ্গেল ডিজিট না থাকলে 0-র ঘর ধরার দরকার নাই। তোমার যদি সিঙ্গেল ডিজিট থাকে, যেমন 8, তখন তো তোমার 0-র ঘর না ধরে কোনো উপায় নেই, আছে কোনো উপায়? না স্যার স্যার। এইখানে কি সিরিয়াল অনুযায়ী মানে 1 2 3 4 এইভাবে সাজাতে হবে? ইয়েস, এই যে সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে, স্ট্রিম গুলো সিরিয়াল অনুযায়ী। আবার লিভ গুলো দেখো, প্রথমে ছোটটা, তারপরে আস্তে আস্তে বড়র দিকে গেছে। মানে স্যার একটু লিভ কথা বলি। দিকটা উপরে যাবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি কথা। বুঝতে পেরেছি। এই যে সংখ্যার মাঝে মাঝে কি কমা দেওয়া লাগবে নাকি এভাবে ফাঁকা ফাঁকা না দিয়ে না লিখে না, দিলে এখানে হবে? কমা দেওয়া যাবে না, লিপের মধ্যে কমা দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। ওকে, আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হলো। তোমাদের যে শীট দিয়েছি ওই শীটে যত অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো শুধু মিন মিডিয়ান মোড বাদ দিয়ে বাকি অঙ্কগুলো করে ফেলো। এটাই আমাদের ফার্স্ট ক্লাস, ফার্স্ট চ্যাপ্টার। আগামী কালকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, সেন্ট্রাল টেন্ডেন্সি।
এবং সেন্ট্রাল স্যার, একটা টেন্ডেন্সি এই চ্যাপ্টারে আমরা লিংক নতুন গ্রুপ থেকে দিব, এই গ্রুপে আর আসবো না। নতুন গ্রুপের মেম্বাররা শুধু ইয়ে পাবে, লিংক পাবে। তোমরা যারা এখনো নতুন গ্রুপে জয়েন করোনি, যারা পড়তে চাও তারা জয়েন করে নিও। হ্যাঁ বলো জুবায়ের। কোথাও স্যার আমাদের চ্যাপ্টার থেকে একটা আপনি এক্সাম টাইপের একটা সিস্টেম করলে মনে হয় আমাদের অগ্রগতিটা একটু বাড়তো সবার। রাইট, ভেরি গুড। তোমাদের যদি 2টা করে চ্যাপ্টার আমি পরীক্ষা নিই তাহলে তোমাদের পড়ার গতিটা একটু বাড়তো। তো একটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি শেষ হলে একটা পরীক্ষার ডেট দিব। এটা বাধ্যতামূলক না, কারণ অনেকে অনেক দূরে থাকে, আসাটা কঠিন। তো যারা আসতে পারবা তারা পরীক্ষা দিও, আর বাকিদের কোশ্চেন দিব, তোমরা বাসায় একটু পরীক্ষা দিও। কারণ বাসায় পরীক্ষা দিলে যেটা হবে সেটা হলো তোমার প্রতি কনফিডেন্স বাড়বে। আর তুমি তো ছোট মানুষ না যে তুমি আমার ফাঁকি দিয়ে একা একা দেখে লিখে তুমি বলবা স্যার আমি সব পেরেছি, এরকম তো না। তুমি নিজেরা একটু জাজ করবা যে তোমার অবস্থান কেমন। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কি সবাই জয়েন করেছো? নতুন গ্রুপে সবাই আছো? হ্যাঁ স্যার, ওকে। আমি তো যদি আছি। কেউ না থাকো, এমন হতে পারে যে তোমার কাছে এই মুহূর্তে টাকা নেই, যেমন তোমাদের মধ্যে অনেকেই আছে যারা স্যার হয়তোবা- আমার কাছে এরকম টাকা নাই স্যার, আপাতত 2-1 দিনের মধ্যে সব দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম কেউ থাকে আমাকে পার্সোনালি মেসেজ দিলে আমি তাকে জয়েন জি। করাই দিয়েছি, এর আগেও দিয়েছি, কয়েকজনকে দিয়েছি, তো কেন দিব না? তাদের নাম আমি বলছি না, বলবো না কোনোদিন। কিন্তু প্রবলেম থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই না যে এই গ্রুপে এত মানুষ আছে যারা কেউ ঠিক মতো পড়ে না, তাদের ওই গ্রুপে জয়েন করাবো না। এই গ্রুপ কালকে চিরতরে বন্ধ হয়ে যাবে। তো তোমরা নতুন তোমাদের নতুন সবাই অনেকে অ্যাড হয়েছে, মানে তখন হচ্ছে পড়ার জন্য সবাই করা হয়েছে, ওই জন্য হচ্ছে অনেক হয়ে গেছে, 40-50 জন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে কমে যাবে। তো তোমাদের মধ্যে এমন কেউ যদি থাকে যে এখন টাকা দিতে পারছে না, হয়তো 1 সপ্তাহ লাগবে, লজ্জা না করে আমাকে বললে আমি জয়েন করাই দিব। 1 সপ্তাহ পরে টাকা দিলেই হবে, কিন্তু আমাকে বলতে হবে। স্যার আগের গ্রুপটাতে আমরা ছিলাম হচ্ছে 40 জনের মতো প্রায়, কিন্তু তার ভিতরে আপনি লিস্ট করতে বলছিলেন 6 জনের টাকা দিচ্ছি আর কি আমরা। আচ্ছা এখন যাই হোক, এভাবে তো হয় না। হ্যাঁ এই জন্যই এটা করা তোমার না। তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, আর শীটের অঙ্কগুলো করো। আগামীকালকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি শুরু করব, এবং সেন্ট্রাল শীটের পিডিএফটা কি একটু দেয়া যাবে গ্রুপে? হ্যাঁ শীটের পিডিএফ আমি একটু পরেই দিচ্ছি, আর তারপরে আমি এই রেকর্ডিংও দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম স্যার।